হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। যারা এএনএম অথবা জিএনএম নার্সিং হওয়ার স্বপ্ন দেখছো 2025 সালে যে সফলতা আমরা এবার কিন্তু নেব, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা যারা এইচএস দিয়ে আসছো 2021 থেকে 22 থেকে 23 থেকে, তোমাদের কিন্তু হাতের মুঠে এএনএম জিএনএমটাকে নিতে পারছো না, বা এএনএম জিএনএমে নার্সিংয়ে তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু পাস করতে পারছো না। তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা এবার রেগুলার ক্যান্ডিডেট, যারা এইচএস পাস করে 2025 সালে, যেন তাড়াতাড়ি যেন তাদেরও নার্সিং চাকরিটা হয়ে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এনএম জেএনএম সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? এবং বন্ধুদের মাধ্যমে কিন্তু শেয়ার করে দাও, ঠিক আছে? বন্ধু বান্ধবী তোমার যত রয়েছে এই ভিডিওটা কিন্তু শেয়ার কর। তোমাদের কিছু প্রশ্ন আদৌ ছিল, এখনও আছে, ঠিক আছে? অনেকে আমাকে এই প্রশ্নগুলো কমেন্ট করে জানিয়েছে যে তোমাদের কিছু যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে এই 4টি প্রশ্ন আমি তোমাদের তুলে ধরেছি। এই 4টি প্রশ্নের মাধ্যমে তোমাদের এক্সট্রা আরও কিছু প্রশ্ন অ্যাড করে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে এএনএম অথবা জিএনএম করব, সেটা করে কি আমরা আদৌ কি চাকরি পাবো? আর যদি চাকরিও পাই, তার স্যালারি কত থাকবে, ঠিক আছে? প্রথম এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এবং তোমাদের কী প্রশ্ন রয়েছে 2 নম্বর বলছে এএনএম অথবা জিএনএম যদি করতে চাইলে, ধরো করলে এএনএম অথবা জিএনএম যেটা একটা করবে, তার জন্য কোর্স ফি কত লাগবে, যেটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে করো অথবা গভর্নমেন্ট কলেজ থেকে করো। আর 3 নম্বর হচ্ছে কোর্স ডিউরেশন কত বছরে থাকবে। সমস্ত কিছু আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে তোমাদের বলি, যে প্রশ্নটা তোমরা তুলে ধরেছো সেটা হচ্ছে আদৌ কি আমরা চাকরি পাবো। এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি ভিডিওর শেষের দিকে বলবো, যেহেতু একটু বোঝানোর ব্যাপার আছে, তাই জন্য বলছি, ঠিক আছে? তাই জন্য আমি নেক্সটে বলছি, ঠিক আছে? তারপর তোমাদের বলছিলাম যে প্রাইভেট ইনস্টিটিউট থেকে করে তোমাদের কত টাকা খরচ হবে এবং গভর্নমেন্ট থেকে করে কত টাকা খরচ হবে, তার জন্য একটু এখানে বুঝো। দেখো, এএনএম জিএনএম তোমাদের কিন্তু 4টা একটা ইনস্টিটিউট থেকে হয়, 2টো গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট থেকে হয়, এবং একটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটিতে হয়। প্রথমে তোমাদের হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট থেকে তুমি যদি করতে চাও তাহলে সেখান থেকে করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্টেট যদি গভর্নমেন্ট মানে সরকারি থেকে করতে চাও তাহলে তুমি করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি করতে চাও তাহলে তুমি করতে পারবে। স্টেট ইউনিভার্সিটি থেকে করতে চাও তাহলে তুমি কিন্তু এখানে করতে পারবে। এই 4 জায়গায় থেকে তুমি কিন্তু এএনএম অথবা জিএনএম দুটোই কিন্তু করতে পারবে। আশা করছি পুরো বিষয়টা কমপ্লিট হলো এখানে বোঝার। তারপর নেক্সট কি বলছে দেখো, এএনএম করতে চাইলে কোর্স ফি কত লাগবে, যেটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে, ঠিক আছে? তো তোমাদের যেখানে কোর্স ফি রাখা হয়েছে, দেখো আমি তোমাদের যে কোর্স ফিটা রেখে দিই সেটা হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত কিন্তু মিনিমাম একটা কোর্স ফি লাগবে, ঠিক আছে? তার বেশিও কিন্তু লাগতে পারে, তোমরা যদি ভালো কলেজে করো কোর্স ফি তারও বেশিও কিন্তু লাগতে পারে, যেখানে তোমাদের আমি 1 লাখ থেকে 1.5 লাখ পর্যন্ত কিন্তু রেখেছি। আচ্ছা, এএনএম যদি করো তাহলে তোমাদের সরকারি কলেজ রয়েছে। এবার সরকারি কলেজ থেকে কত টাকা লাগবে, ঠিক আছে? সরকারি কলেজ থেকে কত টাকা লাগবে, তো এখানে তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের যে কোর্স ডিউরেশন সেটা হচ্ছে 2 বছরের, 2 বছরের কোর্স, ঠিক আছে? 2 বছরের কোর্স এখানে। এবং তোমরা ধরো একটা কি মালদা থেকে ধরো বিলং করছো, এবার মালদা থেকে স্টুডেন্ট কলকাতা যাচ্ছে কী করতে, এএনএম করতে, এবার দূরবর্তী যাচ্ছে, তাদের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে? বুঝবে একটু, হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে। এবার হোস্টেল ফ্যাসিলিটি তোমরা কিন্তু 1 বছরে পাবে, ঠিক আছে? হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু 1 বছরে পাবে, যেখানে তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি লাগবে এবং খাওয়া খরচা যেটা তোমাদের টাকা সেটা কিন্তু শুধু এক্সট্রা লাগবে। হোস্টেলের জন্য তোমাদের যে 2 টাকা অথবা 3 টাকা করে মাস প্রতি নেই, কিন্তু তোমাদের যে টাকাটা সে টাকাটা 1 বছরে যে পুরো টাকা 3 টাকা মাসে তোমার জয় টাকা হিসাব করে নিবে, সেটা কিন্তু তারা নিয়ে নেয়, ঠিক আছে? তারপরে তোমাদের যে 1 বছরের সেটা কিন্তু তোমাদের রুমটা কী বলে হোস্টেল ফ্যাসিলিটি তোমাদের কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? আর যারা দূরবর্তী থেকে আসে তারা প্লাস 6 মাস এক্সট্রা যদি মানে করতে পারে, যদি ভালো হোস্টেল ভালো কলেজ থাকে তাদের জন্য এগুলো দেই, ঠিক আছে? দূরবর্তী স্টুডেন্টের জন্য কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে অন্যান্য কলেজে। আর যারা ধরো কোনো 2 ইয়ার যদিও এএনএম, এবার কোনো ধরো যেখানে তোমাদের কোনো ফার্স্ট ইয়ারও হোস্টেল নেই, সেকেন্ড ইয়ারও কিন্তু হোস্টেল নেই, ঠিক আছে? তো যারা দূরবর্তী থেকে যায় তাদের জন্য 6 মাস একটা হোস্টেল ফ্যাসিলিটি থাকে, ঠিক আছে?
তো বুঝতে পারলে পুরো বিষয়টা। তো হোস্টেল ফ্যাসিলিটি থাকার পর তোমাদের কত টাকা কিন্তু লাগবে দেখো। প্রথমে তোমাদের বলি যে হোস্টেল ফ্যাসিলিটি 1 বছর তো পেলে এবার পাওয়ার পর তোমাদের কিন্তু যে হোস্টেল টাকাটা সেটা হচ্ছে 3 টাকা অথবা 4 টাকা মাস নেই। এটা বুঝতে পারলে আশা করছি। 4 টাকা অথবা 3 টাকা মাস নেওয়ার পর তোমাদের কিন্তু যে টাকাটা হবে সেটা নিয়ে নেবে। আর এবার রুমমেট তোমাদের যে খাওয়া খরচা সেটা তোমাদের কিন্তু তোমাদের 800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত কিন্তু খাওয়া খরচা হয়। ঠিক আছে, এটা হলো তোমাদের বুঝাতে পারলাম যে 800 টাকা থেকে 2000 টাকা কিন্তু খাওয়া খরচা নেই, এবং তোমাদের হাত খরচের জন্য এক্সট্রা ধরো 1000 টাকা, সেই টাকা দিয়ে তোমাদের টোটাল কিন্তু 3000 টাকা মাস লাগছে। 3000 টাকা অথবা তোমাদের কমই লাগবে, ঠিক আছে, কিন্তু 3000 টাকা আমি তোমাদের মিনিমাম বললাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে পুরো বিষয়টা। তারপর চলো কোর্স ডিউরেশন। এএনএমের কোর্স ডিউরেশন তোমাদের বললাম আমি। এএনএমের কোর্স ডিউরেশন যেটা হচ্ছে তোমাদের 2 ইয়ার্স। ঠিক আছে, 2 ইয়ার্স, যেখানে 1 ইয়ার্সে হোস্টেল ফ্যাসিলিটি থাকে ভালো কলেজে, এবং 1 ইয়ার্স তোমরা কিন্তু রুম ভাড়া নিয়ে কিন্তু করতে হয়। তারপরে আসো এএনএমের স্যালারি কত পাবে। এএনএমের স্যালারি তোমাদের যেটা, এএনএম যদি সরকারি কলেজ পাও, তাহলে সরকারিতে চান্স পাও, সেটা তোমাদের স্যালারি আলাদা হবে। এবং তোমরা যদি প্রাইভেটে এএনএম করে এসে প্রাইভেটে তোমরা যদি ঢুকো, তাহলে তোমাদের কিন্তু স্যালারি আলাদা হবে। প্রাইভেটে করলে তোমাদের ডিউটির চাপ অনেক বেশি থাকে, যেটা সরকারির তুলনামূলকভাবে অনেক বেশি। ঠিক আছে, যেখানে তোমাদের 12 ঘন্টা ডিউটি করতে হয়, তোমাদের মাসে 7,000 থেকে 6,000 টাকা থেকে 7,000 টাকা বেতন দেয়। এবং এএনএমে যদি সরকারি ঢোকো, তাহলে তোমাদের 10,000 টাকা থেকে একটা মিনিমাম তোমাদের কিন্তু 15,000 টাকা পর্যন্ত যায়। ঠিক আছে, হ্যাঁ সরকারি, এবং সরকারিতে তোমাদের কিন্তু ডিউটিও কম থাকে। ঠিক আছে, সরকারিতে তোমাদের একটা ডিউটিও কম থাকে, এবং বেসরকারি তোমাদের 12 ঘন্টা ডিউটি করে তোমাদের অনেকটা শরীরকে করে তোমাদের কিন্তু 7,000 টাকা করে মাসে দেয়। শরীরটা অনেক প্রেশান হয়ে যায়, তোমাদের 12 ঘন্টা ডিউটি করে একটা ছেলে বা একটা মেয়ের পক্ষে অসম্ভব। ঠিক আছে, তারপরে বলছে এএনএম অনলি ফিমেলরাই করতে পারবে, যেখানে মেয়েরা শুধু এএনএম করতে পারবে, এটা মাস্ট একটা ইম্পর্টেন্ট কথা। জিএনএম, জিএনএম যদি করতে চাও কোর্স ফি কত লাগবে, যেখানে জিএনএম তোমাদের 3 বছরের কোর্স। ঠিক আছে, তোমাদের 3 বছরের কোর্স, তোমরা যদি প্রাইভেট ইনস্টিটিউট থেকে করো তাহলে তোমাদের 2 লাখ 2.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত তোমাদের কিন্তু কোর্স ফি লাগবে। ঠিক আছে, তারপর স্টেট গভর্নমেন্ট থেকে যদি তোমরা করো তাহলে তোমাদের কত টাকা লাগবে। স্টেট গভর্নমেন্ট থেকে যদি করো তোমাদের দেখো, স্টেট গভর্নমেন্ট হচ্ছে সরকারি, যেটা তোমাদের জিএনএম জন্য 3 বছরের কোর্স, যেখানে তোমরা 1 বছর হোস্টেল ফ্যাসিলিটি পাও, এবং 2 বছর তোমাদের কিন্তু রুম ভাড়া নিয়ে করতে হয়। ঠিক আছে, আমি এবারে কথা বলছি 2022 সালে পেয়েছিল আমার স্টুডেন্ট। ঠিক আছে, তো 2 বছর 2022 কাটাইয়ে 2023 কাটালো, 23 পেয়েছে। ঠিক আছে, 23 কাটালো, 24 কাটালো, মানে 2 বছর বাইরে থাকলো, এবং লাস্ট ইয়ার এসে এবার থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারে কিন্তু একটা হোস্টেল ফ্যাসিলিটি কিন্তু দিয়েছে। ঠিক আছে, কিছুদিন আগে আমাদের আমার স্টুডেন্টের হোস্টেল ফ্যাসিলিটি দিল। তারপর তাদের কিন্তু অনেকটা বেতন একটা কমে গেছে, মানে যেটা হোস্টেল ফ্যাসিলিটি দিয়েছিল না তার আগে অনেকটা টাকা লাগতো, যেটা তোমাদের বলছি। দেখো, তোমার যেখানে ওদের টাকা লাগতো প্রায় 4,000 প্লাস টাকা লাগতো। ঠিক আছে, 4,000 প্লাস মান্থলি তাদের দিতে হতো, যেখানে তোমাদের এবার হোস্টেল ফ্যাসিলিটি দেওয়ার পর ধরো নিউ যে থার্ড ইয়ারে উঠেছে, তাহলে তাদের বই কেনা, তারপরে অনেক কিছু কেনার জন্য তাদের কিন্তু অনেক টাকা দিতে হয়েছিল। তারপরে তোমাদের যে হোস্টেল ফ্যাসিলিটি যে ফেব্রুয়ারি মাস থেকে যে চলছে, ফেব্রুয়ারি মাস পড়ে যাবে, ফেব্রুয়ারি মাসের যে বেতনটা কিন্তু তাদেরটা অনেকটা কম দিতে হবে, যেহেতু তারা মাসের বছরে যে টাকা তোমাদের 2 টাকা অথবা 3 টাকা করে নেই, তোমাদের বললাম যে 2 টাকা অথবা 3 টাকা করে নেই, সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবং যে খাওয়া খরচা, ঠিক আছে, 800 টাকা প্লাস 800 টাকা করে নিয়ে 800 প্লাস 2,000, এখানে 2,000 টাকা ধরতে পারো, 800 থেকে 2,000 টাকা নিচ্ছে, এবং প্লাস তার হাত খরচা 1,000 বা 500 টাকা তারা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 3,000 থেকে 4,000 ছিল, যেখানে তোমাদের 3,000 বা 2,500তে তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। বুঝতে পারলে পুরো বিষয়টা? বুঝতে পারলে? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের বুঝতে পারছো কি না। তারপরে তোমাদের জিএনএম যদি করতে চাও, তাহলে তোমাদের কোর্স ডিউরেশন কত থাকছে, তোমাদের কোনো কোর্স ডিউরেশন তোমাদের বললাম। জিএনএমের জন্য কোর্স ডিউরেশন তোমাদের কিন্তু 3 বছর থাকছে। ঠিক আছে, জিএনএমের জন্য কোর্স ডিউরেশন 3 বছরের থাকছে। ঠিক আছে, 3 বছরের কোর্স ডিউরেশন থাকছে। নেক্সট, জিএনএমের স্যালারি কত, দেখো জিএনএমের কিন্তু একটা ভালো পরিমাণে স্যালারি দেখে,
যেহেতু এএনএমের তুলনামূলকভাবে অনেকটা একটু জিএনএমটা ভালো, ঠিক আছে। সরকারি থেকে তোমরা যদি করো তাহলে তোমাদের কিন্তু 17K থেকে 20K, মানে বুঝতে পারলে 17,000 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। তারপরে আসো জিএনএম, মেল ফিমেল বোথ উভয় করতে পারবে। যেখানে জিএনএম করতে চাইলে 50% মার্কস থাকতে হবে, তাহলে তুমি এর জন্য যোগ্য হবে। এখানে 50% মার্কস ভেবে তোমরা সবটা সাবজেক্টে ভেবে নিও না, শুধু ইংলিশে বলা হয়েছে, ঠিক আছে। ইংলিশে তোমাদের যদি 50% মার্কস থাকে তাহলে তোমরা এখানে এলিজিবল হবে, ঠিক আছে। তারপরে আসো তোমাদের যে মেন কোশ্চিন, আদৌ কি চাকরি পাবো আমরা, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা দেব। দেখো তোমাদের প্রথমে বলি যে আদৌ কি তোমরা চাকরি পাবে কি পাবে না সেই নিয়ে তো আলোচনা। তোমাদের বুঝতে হবে যে সরকারি থেকে যদি আমরা করি বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে করি, সরকারিতে অনেকে চান্স নেয়। তো সরকারিতে করার জন্য কী কী প্রসিডিউর রয়েছে, প্রথম স্টেপে কী করতে হবে আমাদের। দেখো প্রথম স্টেপ, তুমি জিএনএম করো অথবা এএনএমই করো, জিএনএম অথবা এএনএম, একটু বুঝবে, ঠিক আছে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। জিএনএম অথবা এএনএম তোমাদের একটা এক্সাম দিতে হয়। প্রথম স্টেপ হচ্ছে এক্সাম দিতে হচ্ছে। ফার্স্ট স্টেপ বুঝতে পারলে এক্সাম। সেকেন্ড স্টেপ কি, তুমি যদি এক্সামে পাস করো তাহলে তোমাদেরকে তোমাদের কাউন্সিলিং হয়, ঠিক আছে। কাউন্সিলিং কিন্তু হচ্ছে। তারপরে তোমাদের ডাকা হবে। কাউন্সিলিংয়ে যদি তোমার নাম আসে তাহলে তোমাদের কিন্তু ডাকা হবে, ঠিক আছে। তো তোমাদের যে এক্সাম হবে, এক্সামের জন্য প্রসিডিউর কী রয়েছে, এক্সামে কত মার্কে এক্সাম হবে, কত মার্কে পাস করা হবে। দেখো তোমাদের এক্সামের জন্য তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে, যে এরা তোমাদের সব প্রতি বছর 2021 সাল থেকে হয়ে আসে, সেটা হচ্ছে 115 মার্কে এক্সাম হচ্ছে, ঠিক আছে। 115 মার্কে এক্সাম হচ্ছে, যেখানে তোমাদের মেল যারা জিএনএম করবে, জিএনএম অথবা এএনএম, জিএনএম যারা করতে চাইছো, এএনএম যারা করতে চাইছো, ঠিক আছে, এএনএম যারা করবে মেয়েরা, তোমাদের 70 থেকে 80+ কিন্তু নম্বর রাখতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে এএনএমের জন্য এলিজিবল হবে। কেন বলছি দেখো, কারণ 2024 যে কাট অফসটা গিয়েছিল, হাই কাট অফস, ঠিক আছে, সেটা কিন্তু কোনোবারই কিন্তু যায়নি বা আশা করা গিয়েছিল না, ঠিক আছে। কারণ 2023 যে স্টুডেন্ট 60 পেয়ে সরকারি কলেজ পেয়েছে, সেই স্টুডেন্ট 2024 সে 75 পেয়ে সরকারি কলেজ পাচ্ছে, আর 70 পেয়ে কিন্তু সরকারি কলেজ পাচ্ছে না। এটা তোমাদের বোঝানোর ব্যাপারে বলছি, ঠিক আছে। কেন 2023 তুলনায় 24 যে হাই একটা কাট অফ গিয়েছিল, কারণ তোমাদের প্রতি বছরের তুলনায় 2024 স্টুডেন্ট সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিলো, সেই হিসাবে 2025 কিন্তু স্টুডেন্ট সংখ্যা আরও বাড়তে চলেছে। এখন তোমাদের নতুন একটা থাকছে, ঠিক আছে। তো 2023 তুলনায় 2024 অনেক স্টুডেন্ট বেড়েছিলো, তাই হাই কাট অফ গিয়েছিলো। সেই হিসাবে তোমাদের 2025 কিন্তু আরও একটা কাট অফ কিন্তু হাই পরিমাণে যাবে, সেই হিসাবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আবার 2024 তোমাদের কথা বলি, যারা জিএনএম করেছিল মেল ক্যান্ডিডেট, সেখানে মেল, আমার স্টুডেন্ট চোখে দেখা 97 পেয়ে কিন্তু সে সরকারি কলেজ পায়নি। যেহেতু সরকারি কলেজ ছেলেদের দুটো কলেজ, একটা অশোকনগর একটা বাঘাযতীন রয়েছে, সেই হিসাবে তারা কিন্তু সরকারি কলেজের চান্স পায়নি। জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, ক্যাটাগরি থাকলে তো সে পেয়ে যেত, কিন্তু সে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তাকে মানে নাম কিন্তু তার আসেনি। কাউন্সেলিং করেছিল, কাউন্সেলিংয়ে তার নাম উঠেনি, কোনো কলেজেই উঠেনি। কারণ ক্যাটাগরি যেখানে যে ক্যাটাগরি যার রয়েছে, ক্যাটাগরি যার যে সেখানে অ্যাটাক করলো, সেখানে সেরা পেয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের কাট অফসটা কত যেতে চলেছে। এবার 2025 যদি তুলনা করো তাহলে তোমাদের 100+ কিন্তু মেল ক্যান্ডিডেটদের কিন্তু তুলতে হবে ভাই। মেল ক্যান্ডিডেট 100+ তুলতে হবে, না হলে তোমাদের নাম কিন্তু আসবে না সরকারিতে, ভেবে নাও। আর যদি ক্যাটাগরি থাকে তাহলে তোমাদের 90+ থাকলে বা 80+, 85+ থাকলে তোমরা কিন্তু একটা চান্স থাকবে। ক্যাটাগরি থাকে এসসি, ওবিসি, এসটি থাকে, তাহলে তোমরা কিন্তু একটা চান্স পাবে। এবার এএনএমে যদি কথা বলি, ঠিক আছে, এএনএমের কত তুলতে হবে, এএনএম তো বললাম তোমাদের, এএনএম 70 থেকে 80 থেকে তোমাদের কিন্তু তুলতে হবে ভাই, 80+ তুলতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল হবে। এবার জিএনএমের মেল ক্যান্ডিডেটদের জন্য কত তুলতে হবে, জিএনএম মেল ক্যান্ডিডেট 60+ যদি তোলো তাহলে তোমরা একটা জিএনএমে
চান্স পাবে। তো 60+ টার্গেট না করে 80+ টার্গেট করো, তাহলে তোমরা এখানে ভালো পরিমাণে একটা জিএনএমে ভালো কলেজ, নিজের পছন্দের কলেজ কিন্তু একটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং যারা এএনএম করছে তারা 115 মার্কের পরীক্ষাকে তুলনা করে 100কে টার্গেট করো, তাহলে এটা তোমরা ভালো পরিমাণে কিন্তু এএনএম কলেজও কিন্তু পেয়ে যাবে, নিজের পছন্দের কলেজ কিন্তু একটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের যে চান্স পাওয়ার পর যে সরকারি কলেজ, তোমাদের বললাম যে আদৌ কি তোমরা সরকারি কলেজে চান্স পাবে, আদৌ কি চাকরি হবে, ঠিক আছে? এই নিয়ে প্রশ্ন। তো তোমাদের যে তোমাদের এএনএম করার পর অথবা জিএনএম করার পর তোমাদের একটা মার্কস থাকে, ঠিক আছে? এক্সাম হয়, মার্কস থাকে, যেখানে তোমাদের অ্যাকাডেমিক মার্কস থাকে। 100 মার্কের এক্সাম হয়, বুঝবে এই জিনিসটা, ঠিক আছে? 100 মার্কের এক্সাম থাকে, যেখানে অ্যাকাডেমিক মার্ক থাকে 75, ঠিক আছে? এক্সপিরিয়েন্স না মার্কস থাকে 10, এক্সপিরিয়েন্সের ওপর থাকে 10, ঠিক আছে? আর তোমাদের ইন্টারভিউয়ের জন্য থাকে +15। বুঝাতে পারলাম? তো এখানে তোমাদের 100 মার্ক এক্সাম, ঠিক আছে? যেখানে তোমাদের অ্যাকাডেমিক মার্ক থাকছে 75 এবং এক্সপিরিয়েন্স মার্ক থাকছে তোমাদের 10, ঠিক আছে? আর ইন্টারভিউয়ের জন্য থাকছে 15। এবং তোমাদের এইচএস পরীক্ষার যে নম্বর থাকছে সেটা তোমার যে এইচএস মাধ্যমিকের থাকছে এখানে 10, আর মাধ্যমিকের 10 থাকছে, আর এইচএসে তোমাদের কিন্তু 35 থাকছে সম্ভবত, ঠিক আছে? তো এটা 10 হবে না, এটা তোমাদের 25 হবে, ঠিক আছে? 25 তোমাদের কিন্তু থাকবে। এবং তোমাদের এইচএসে তোমাদের 35 রাখতে হবে, তাহলে এখানে তোমরা করতে পারবে, ঠিক আছে? এইচএসে তারাও আমি লিখে দিচ্ছি ভালো করে, তাহলে বুঝে যাবে। এইচএস, তাহলে তোমাদের কিন্তু এখানে থাকছে 35, বুঝতে পারলে? তো এই হিসাবে তোমাদের কিন্তু এইচএসে একটা ভালো পরিমাণে নম্বর থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা চাকরি কিন্তু সরকারি কলেজে পাবে। তাহলে মাধ্যমিকে তোমাদের কিন্তু ভালো একটা পরিমাণে সরকারি কলেজ নেওয়ার জন্য পার্সেন্টেজ থাকতে হবে। তাহলে তোমরা এইভাবে যে করবে, সেটা কীভাবে করবে? যারা ধরো কারো মাধ্যমিকে হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে বা মাদ্রাসা বোর্ড বা হাই স্কুল বোর্ড থেকে এক্সাম দিচ্ছে, ওর 70% নম্বর আছে, ঠিক আছে? তো 70% নম্বরে সে কী হবে, সেটা ডিউরেশন করবে, মানে ভাগ করবে। তাহলে তোমাদের এখানে 70% নম্বর থাকে, তোমাদের কত সাবজেক্ট? যারা হাই স্কুল বোর্ড থেকে করছো তাদের জন্য 7টা সাবজেক্ট মাধ্যমিকে। তাহলে তোমাদের যদি 100 মার্কসের এক্সাম, তাহলে তোমাদের যে 70 পাও, তো 70 ইন্টু 25, যেহেতু তোমাদের মাধ্যমিকে 25 নেবে, ঠিক আছে, বাই 100, এইভাবে তোমরা যদি ভাগ করো, তাহলে তোমাদের কিন্তু পার্সেন্টেজ যেটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে তোমাদের কিন্তু, ঠিক আছে? অ্যাকাডেমিক মার্ক যেটা তোমার মাধ্যমিক। আর এইচএস যারা রয়েছে, এইচএসের ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু যদি 80 পাও, তাহলে তোমাদের 80 ইন্টু 35 বাজিত 100, ঠিক আছে? এইভাবে তোমরা যদি করো, তাহলে তোমাদের কিন্তু একটা বুঝতে পারবে যে তোমাদের কত মার্কস থাকলে তোমার কিন্তু এখানে পারবে। কিন্তু 50% তোমাদের কিন্তু ইংলিশে থাকতে হবে, ঠিক আছে? এবং তার যে নিম্ন সাবজেক্ট বাংলা তোমাদের যে হিসাবে থাকবে, যদি সায়েন্স থাকে সায়েন্স, আর্টস থাকে তো আর্টস, তোমরা কিন্তু সেই হিসাবে কিন্তু মিলাবে। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে। তাহলে সরকারি চাকরি নিতে গেলে তোমাদের কিন্তু ভালো পরিমাণে একটা এইচএসে মার্কস থাকতে হবে এবং ভালো পরিমাণে একটা মাধ্যমিকেরও মার্কস থাকতে হবে, বুঝতে পারলে? তো আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারলে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এএনএম জিএনএম সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুর মাধ্যমে শেয়ারও করবে, ঠিক আছে? ভালো পরিমাণে শেয়ারও করবে। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।